হ্যালো ডিয়ার স্টুডেন্টস, জ্ঞানপীঠে সবাইকে স্বাগত। আমি আরকেডি। তোমরা অলরেডি জানো যে জ্ঞানপীঠ তোমাদের সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য অলরেডি WBCS সিরিজ শুরু করেছে, অবশ্যই ইন টার্মস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেশ কয়েকটা ভিডিও তোমরা ইতিমধ্যেই পেয়েছো এবং আজকের ক্লাসে আমরা WBCS প্রিলিমিনারি 2016-এর যে ইংলিশ কোয়েশ্চেন্সগুলো এসেছিল সেগুলো নিয়ে এসেছি এবং এর সাথে থাকছে তার এক্সপ্লেনেশন এবং অবশ্যই অ্যান্সার। তাহলে বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। দেখো, অ্যান্টোনিম চাইছে পিপল রেসপন্ডেড টু দ্য লিডার্স স্পিচ উইথ শাউটস অফ এক্সটাসি। তো অ্যান্টোনিম যখন আমরা করতে যাব তখন আমাদের প্রথমে জেনে নিতে হবে যে শব্দটির অ্যান্টোনিম আমরা খুঁজছি সেই শব্দটির মানে কি। এক্সটাসি শব্দের মানে হচ্ছে চূড়ান্ত আনন্দ বা আনন্দময়তা এবং সাথে তার আশা জুড়ে থাকে। এ ফিলিং অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট, তার এটা ছাড়াও বলতে পারি এ ফিলিং অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট প্লাস এনজয়মেন্ট উইথ এ রে অফ হোপ। আনন্দ থাকবে, উত্তেজনা থাকবে এবং তার সঙ্গে একটা আশাও জুড়ে থাকবে। তো এই এক্সটাসি শব্দটির অ্যান্টোনিম বা অপোজিট নাম্বার কি হতে পারে? Answer হবে option B, despair. What is the meaning of despair? The word despair means a feeling where there is no hope. Despair শব্দের মানে হচ্ছে, যদি একটা শব্দে বলি তার মানে হতাশা, যেখানে কোনো অপটিমিজম নেই। তো যে ইংরেজি ওয়ার্ডগুলো বললাম তার মানে যদি করি সেটা কি দাঁড়াবে? দ্য ফিলিং হোয়ার দেয়ার ইজ নো হোপ, এমন একটা অনুভূতি যেখানে কোনো আশার সঞ্চার নেই। তাহলে এক্সটাসি শব্দটির অ্যান্সার হচ্ছে অপশান বি। মজার ব্যাপার হচ্ছে এই ডেসপন্ডেন্সি শব্দটির মানেও কিন্তু হতাশা। যদি বেঙ্গলি মিনিং করি, ওয়ান ওয়ার্ড বেঙ্গলি মিনিং করি, তাহলে ডিসপেয়ার শব্দটির যা মানে দাঁড়াবে ডেসপন্ডেন্সি শব্দটির মানে তাই দাঁড়াবে। সেই ক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে অ্যান্সার কোনটা হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডিসপেয়ার। যদি ডিসপেয়ার অপশনসে অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা অ্যান্সার করব ডেসপন্ডেন্সিকে। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। সো নাম্বার 1 অপশন বি। নাম্বার 2, একটা পার্টিসিপল চাইছে, পুট ইন এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এই প্রসঙ্গে বলবো যে নেক্সট ভিডিও আসতে চলেছে আমাদের থিওরি ক্লাসের উপর, সেটা তোমাদের সুবিধার্থে আমরা পার্টিসিপলের উপরই রেখেছি। এভরিথিং অ্যাবাউট পার্টিসিপল উইল বি ইন দ্যাট পার্টিকুলার ভিডিও। ওকে, তো এবার দেখো, দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল। এই ক্ষেত্রে আমরা একটু আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করব। সমুদ্র যদি রাফ থাকে, ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ থাকে, ফিউরিয়াস ওয়েভস থাকে সমুদ্রে, তাহলে কি কেউ যাত্রা করবে? অবশ্যই নয়। ডিস্টার্ব যদি থাকে তাহলেও নয়। বিং কাইন্ড, পার্সনিফিকেশন করা হচ্ছে তার একটু। মানুষ যেমন দয়ালু হয়, সমুদ্রকে দয়ালু করার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা সেটাতে যাব না। আমাদের বলছে কারেক্ট পার্টিসিপল, তো অ্যান্সারটা হবে বিং স্মুথ। দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড মাইন্ড ব্লোয়িং ওয়েভস উইথ এ ব্রিজ অফ উইন্ড। যদি সমুদ্রের কন্ডিশনটা এরকম থাকে, মাইল্ড ওয়েভস উইথ সিম্পল ব্রিজ অফ উইন্ড, সো দ্যাট পার্টিকুলার সিনারিও ইজ পারফেক্ট ফর সেলিং। তাহলে এখানে হবে দ্য সি বিং স্মুথ উই ওয়েন্ট ফর সেল। তো নাম্বার 2 অপশন ডি। বাস, অ্যান্সার আমাদের জানা হয়ে গেল। এইবার বলবো, দেখো, দ্য সি বিং স্মুথ যখন বসাচ্ছি সেন্টেন্সটা হয়ে যাচ্ছে সিম্পল। আর কি সিস্টেমে আমরা সেটা করছি? দ্য সি বিং স্মুথ উই ওয়েন্ট ফর সেল, যে সিস্টেমে আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাচ্ছি সেটাকে আমরা বলি অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ। তো অ্যাবসলিউট ফ্রেজ করার ক্ষেত্রে প্রাইমারি কন্ডিশন হচ্ছে দুটো সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা থাকবে। খেয়াল করো, যদি এটা দুটো সেন্টেন্স হতো, দ্য সি ওয়াজ স্মুথ উই ওয়েন্ট ফর সেল, যদি দুটো আলাদা সেন্টেন্স হতো তাহলে কি দাঁড়াতো? দ্য সি ওয়াজ স্মুথ উই ওয়েন্ট ফর সেল। তাহলে দুটো আলাদা সেন্টেন্সের সাবজেক্ট দুটো আলাদা, একই সাবজেক্ট নেই। তো এটা হচ্ছে কন্ডিশন। সাবজেক্ট দুটো যদি আলাদা হয়, সেই ধরনের দুটো সেন্টেন্সকে সিম্পলে নিয়ে আসতে গেলে আমরা অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করতে পারি।
আচ্ছা, তাহলে নাম্বার 2 হচ্ছে অপশন ডি। নাম্বার 3, কুইন্টেসেনশিয়ালের মানে কি? ওয়ার্ড মিনিং চেয়েছে। তো কুইন্টেসেনশিয়াল মানে হচ্ছে মোস্ট পারফেক্ট অ্যান্ড টিপিক্যাল এক্সাম্পল, একদম নিখুঁত, সঠিক এবং সাধারণ একটা উদাহরণ। তো ভেরি ইজি, অ্যান্সার হবে অপশন এ, নাম্বার 3 অপশন এ। কুইন্টেসেনশিয়াল মিনস মোস্ট টিপিক্যাল এক্সাম্পল, এখানে পারফেক্ট ওয়ার্ডটা মিসিং আছে যদিও। তো নাম্বার 3 অপশন এ। নেক্সট কোশ্চেন, ফ্রেজাল ভার্ব নিয়ে এসছে। ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। দ্রুততার মধ্যে থাকার জন্য হ্যামিল্টন ওই ইম্পর্টেন্ট ফাইলসগুলোকে ওভারলুক করে গেছে, রিজেক্ট করে গেছে, পাশ কাটিয়ে চলে গেছে। তো রাইট অ্যান্সার উইল বি কাস্ট অ্যাসাইড। এই কাস্ট অ্যাসাইড ফ্রেজাল ভার্ব, এটার মানে যদি করি তাহলে কি হবে? ওভারলুক অথবা রিজেক্ট। জেনে শুনেও রিজেক্ট করতে পারে, সেক্ষেত্রেও কাস্ট অ্যাসাইড বসাতে পারি। যদি অ্যাবসেন্ট মাইন্ডেডলি ওভারলুক করে যায় সেই ক্ষেত্রেও আমরা এখানে কাস্ট অ্যাসাইড বসাতে পারি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি দ্য ফাইলস হ্যাভ বিন কাস্ট অ্যাসাইড বাই হ্যামিল্টন। নাম্বার 4 অপশন ডি। নাম্বার 5, আই প্রিভেল ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। ভালো করে দেখো, প্রিপোজিশন চাইছে একটা। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কেন ইন্টারেস্টিং? কারণ এই অপশন, যে 4টে অপশন দেওয়া আছে, এখানে 2টো অ্যান্সার আছে, যে কোনো একটা দিলেই কারেক্ট হবে। অপশান এও কারেক্ট, অপশান বিও কারেক্ট। এখানে অনও হতে পারে, এখানে আপনও হতে পারে। তো প্রিভেল অন আর প্রিভেল আপনের মানে কি? মানে হচ্ছে কনভিন্স সামওয়ান টু ডু সামথিং। দ্যাট মিনস কাউকে বুঝিয়ে বাজিয়ে কোনো কিছু করানো আর কি। তো এখানে বলছে আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমাদের গ্রুপে জয়েন করার ক্ষেত্রে। হোপফুলি সবাই বুঝতে পারছো, প্রিভেলড অন দিলেও কারেক্ট হবে, প্রিভেলড আপন দিলেও কারেক্ট হবে। এই ধরনের ট্রিকি আর ইন্টারেস্টিং কোশ্চেন WBCS এ প্রতি বছরই থাকে। নেক্সট যে এক্সাম তোমরা দিতে চলেছো, যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আমি অন্তত অবাক হব না, তোমরাও অবাক হয়েও না। তো কোয়েশ্চেন নাম্বার 5 অ্যান্সার অপশন এও হতে পারে, বিও হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম। ইডিয়াম, ভেরি ইজি একটা ইডিয়াম। দেখো ইডিয়াম যে আসে তার মানটা দেখো একবার। নো লাভ লস্ট মানে নট অন গুড টার্মস বিটুইন টু পার্সনস। দিস টু পার্সনস হ্যাভ এ রাফ রিলেশনশিপ বিটুইন দেম। তো দ্য রাইট অ্যান্সার উইল বি নট অন গুড টার্মস। তার মানে তাদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নেই। তো no love lost means not on good terms. Number 6 option B. Number 7, the appearance of stranger was forbidding. ভালো করে দেখো, অ্যান্টোনিম forbidding শব্দটির বিপরীত শব্দ চাইছে। So first of all we have to know about the word forbidding. What is the meaning? Forbidding means unfriendly or something likely to be unfriendly or harmful. এই তিনটে মানে করতে পারি, harmful, আনফ্রেন্ডলি অর সামথিং লাইকলি টু বি আনফ্রেন্ডলি, অবন্ধুত্ব সুলভ। তাহলে ভেরি ইজি, এবার অ্যান্সার হবে অপশান সি। তো ফরবিডিং এর অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডলি। নাম্বার 7 অপশান সি। নাম্বার 8, এটাও হচ্ছে একটা ইডিয়াম, লুজিং গ্রাউন্ড। খুবই সোজা, মানে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, ধীরে ধীরে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। দ্য বিলিফ ইন উইচ ক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। এই যে জিন, পরি, হুর, এইসব নিয়ে যে ডিসকাশনটা হয় যে এই করলে এই হতে পারে, এই ইহধামে না থেকে পরধামে গেলে হুর প্রাপ্তি হতে পারে, দ্যাট ইজ নাথিং। তো এই ধরনের বিশ্বাসগুলো ধীরে ধীরে মানুষের মধ্যে লেস অ্যাকসেপ্টেবল বা কম গ্রহণযোগ্য হচ্ছে, মানুষ এগুলো আর গ্রহণ করছে না। তো লুজিং গ্রাউন্ড মিনস বিকামিং লেস অ্যাকসেপ্টেবল। গ্রাজুয়ালি দিস টাইপ অফ থটস অর বিলিভস ইজ লুজিং দেয়ার গ্রাউন্ড। So number 8 option A, losing ground means becoming less acceptable. Next question, surprise may be expressed by the following interjection. 8টা পার্ট অফ স্পিচ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারজেকশন। ফাইনালটা আমরা ছোটবেলায় যে সিকোয়েন্সে শিখেছি সেই সিকোয়েন্সে সবার লাস্টে আসে ইন্টারজেকশন, মানে বিস্ময়সূচক চিহ্ন বা
বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যে চারটে অপশান দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অপশানের পর যে এক্সক্লেমেটরি সাইন আছে বা ইন্টারজেকশন মার্ক আছে, যেটাকে আমরা হয়তো অনেকে ক্লাসে বিশেষ করে স্কুল এরিনাতে বাচ্চাদের বোঝানোর জন্য বলে থাকি ব্যাট বল সাইন, বোঝানোর স্বার্থে। তো সারপ্রাইজ, এই যে ফিলিংটা, এখানে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সেটা প্রকাশ করতে পারবে এই যে সারপ্রাইজ ফিলিংটা। আচ্ছা, দেখে নিচ্ছি। হাস শব্দের মানে হচ্ছে চুপ, কাউকে চুপ করানোর জন্য আমরা বলি হাস বা হুস। আচ্ছা, গেল, হলো না এটা। অ্যালাস, ফিলিং অফ স্যাডনেস, মোমেন্ট অফ সরো, এটা বোঝানোর জন্য আমরা অ্যালাস ব্যবহার করি। ব্রাভো, when we congratulate someone for gaining something, তখন আমরা ব্রাভো ব্যবহার করি কাকে শাবাশি দেওয়ার জন্য। সো দ্য রাইট অ্যান্সার উইল বি হা। ওহো, হা, এটা কি হলো? হোয়াট হ্যাভ বিন ডান বাই ইউ। অবাক হওয়ার এই যে ইমোশন, এই যে ফিলিং প্রকাশ করা হবে বা সারপ্রাইজ, এই ফিলিংটা প্রকাশ করা হয় হা দিয়ে। অপশন সি, নাম্বার 9, অপশন সি। কোশ্চেন নাম্বার 10, an ophthalmologist deals with, there is a question। সবাইকে একটা জিনিস বলি যে আমরা প্রত্যেকেই যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম আমরা অ্যাটেন্ড করি, আমরা বোম্বাস্টিক সিলেবাস কভার করতে চাই। আমরা ভাবি যে কোয়েশ্চেনগুলো এমন আসবে যে আমি কিছুই পারবো না, কিন্তু রিয়েল সিনারিও কিন্তু তা নয়। খুব সোজা সোজা কোয়েশ্চেন আছে। তোমরা এই ডাব্লিউবিসি সিরিজটা টোটালটা যদি ফলো করো তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে, এবং কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে একটা দারুণ ক্লিয়ার কাটার ফেয়ার আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকটা ডাব্লিউবিসি সিরিজের ভিডিও তোমরা ফলো করো। তো অফথালমোলজিস্ট, দ্য পার্সন হু ট্রিটস আইজ, যিনি চোখের চিকিৎসা করেন তাকে আমরা বলি অফথালমোলজিস্ট। অ্যান্সার হবে অপশন সি। কিডনি যিনি চিকিৎসা করেন তাকে আমরা কি বলি? নেফ্রোলজিস্ট। সবাই জানি, তাও একবার রিমাইন্ড করে দিই। লিভার যিনি চিকিৎসা করেন, লিভার ডিজিজেস, তাকে আমরা কি বলি? ইজ কল্ড হ্যাপাটোলজিস্ট। যিনি হার্টের চিকিৎসা করেন, একটা বিখ্যাত নাম, একজন বিখ্যাত ডাক্তার ওয়ার্ল্ড ওয়াইড যার ফেম আছে, মিস্টার দেবী শেঠি। কার্ডিয়াক বা কার্ডিয়াক সার্জন বলি কেউ কেউ আমরা, অ্যাকচুয়ালি সেটা বলা উচিত হার্ট রিলেটেড ইস্যু নিয়ে যিনি ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন তাকে আমরা বলবো কার্ডিওলজিস্ট, জাস্ট লাইক ডক্টর দেবী শেঠি। তো নাম্বার 10 হচ্ছে অপশন সি, অ্যান অফথালমোলজিস্ট ডিলস উইথ আইজ। মেমোরাবিলিয়া রেফার্স টু, মেমোরাবিলিয়া হচ্ছে, যদি আমি বাংলায় বলি, এমন একটা বস্তু বা এমন একটা স্মৃতি বিজড়িত বস্তু যার সঙ্গে বা সেই বস্তুর সঙ্গে অতীতের কোনো মানুষ অথবা কোনো ঘটনার স্মৃতি যুক্ত আছে। এমন একটা, এই যে পেনটা আজ থেকে ধরো অনেক দিন আগে, 50 বছর আগের পেন যদি হতো, এটা এই পেনের সঙ্গে কোনো একটা ঘটনা জড়িত আছে অতীতের, এই পেনটা দেখলে সেই ঘটনাটা মনে পড়ে, তাহলে এই পেনটাকে বলতাম মেমোরাবিলিয়া। So the right answer will be option C, memories of objects collected because of their links with people of events. So number 11, option C. 12 number question, imbroglio শব্দ শুনে মনে হচ্ছে না কোনো ইতালিয়ান ফুটবল প্লেয়ার? বাজিও, কানাভারো, নেস্তা, মালদিনি, পারেসি, এই টাইপের নাম, কাতানেচিও। সো ইমব্রোগ্লিও অ্যাকচুয়ালি একটা ইটালিয়ান ওয়ার্ড। 1800, মোস্ট প্রবাবলি 1800 অ্যান্ড অনওয়ার্ডস এই শব্দটার ব্যবহার দেখা যেত। ইমব্রোগ্লিও মানে কি, একটা যদি বাংলায় মানে বলি তাহলে হবে একটা বিভ্রান্তিকর অবস্থা বা সিচুয়েশন। তো ইমব্রোগ্লিও মিনস অপশন সি হবে এ কনফিউজড সিচুয়েশন, একটা বিভ্রান্তিকর পরিস্থিতি বা অবস্থা। তো ইমব্রোগ্লিও হচ্ছে অপশন সি, এ কনফিউজড সিচুয়েশন। নাম্বার 12, অপশন সি। নাম্বার 13, কারেক্ট ওয়ার্ড অথবা এক্সপ্রেশন চাইছে। হি টকড টু হিজ হর্স ড্যাশ, দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। তো এখানে এমন একটা, বাংলা যদি বলি তাহলে এমন একটা শব্দ এখানে বসাতে হবে যেটা হচ্ছে যেন। এই শব্দটা আমরা এখানে বসাবো, এই শব্দের ইংরেজিটা আমরা এখানে বসাবো। সে তার ঘোড়ার সঙ্গে কথা বলছে, যেন ঘোড়া তার কথা বুঝতে পারছে। তাহলে অ্যান্সার হবে, অপশনটা হবে এখানে এ, অ্যাজ দো। হি টকড টু হিজ হর্স অ্যাজ দো দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। এইবার প্রশ্ন হচ্ছে অ্যাজ ইফ আর অ্যাজ দো মানে হচ্ছে যেন, কোথায় ব্যবহার করি? দুটো সিচুয়েশনে।
We use as if or as though when we are giving possible explanation for something. যখন আমরা কোনো কিছুর সম্ভাব্য ব্যাখ্যা দিতে যাই তখন আমরা as if বা as though ব্যবহার করি। Number 2, when we say that something appears to be the case but it is not in reality, যখন আমরা বলতে যাই যে মনে হচ্ছে বিষয়টা এইরকম, কেসটা এইরকম, আমরা বলছি মনে হচ্ছে এইরকম কিন্তু বাস্তবে দেখা যায় বিষয়টা সেরকম নয়, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা as though ব্যবহার করি। এটা ভাবো না, হি টকড টু হিজ হর্স, সে তার ঘোড়ার সঙ্গে কথা বলছে, আমরা ভাবছি যেন ঘোড়াটা বুঝতে পারছে, কিন্তু ইন রিয়ালিটি ঘোড়াটা কি তার কথা বুঝতে পারবে? ঘোড়ার ল্যাঙ্গুয়েজ আর মানুষের ল্যাঙ্গুয়েজ তো একরকম না। ঘোড়ার ল্যাঙ্গুয়েজ যেমন আমরা বুঝতে পারবো না, মানুষের ল্যাঙ্গুয়েজও ঘোড়া বুঝতে পারবে না। সো ইন সাচ সিনারিওস উই ইউজ অ্যাজ ইফ অর অ্যাজ দো। নাম্বার 13, অপশন এ। Number 14, a misanthrope is a person. Just think of the level of this question. কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে WBCS স্ট্যান্ডার্ডের কোশ্চেন এটা? কখনোই না। পঞ্চায়েত থেকে শুরু করে অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসছে। মিসানথ্রপ আর ফিলান্থ্রপিস্ট অপোজিট একে অপরের, কিন্তু থাকছে একটা। তো মিসানথ্রপ হচ্ছে মানব বিদ্বেষী, সেটা পুরুষ নারী সবাই হতে পারে। হ্যাঁ, এখন তো বলতে হবে ট্রান্সজেন্ডার, সেটাও বলতে হবে, তারাও একটা জেন্ডারের মধ্যে আসে যেহেতু। তো এ মিসানথ্রপ ইজ এ পার্সন হু ডিসলাইকস আদার পিপল, সমস্ত লোকেদের যিনি ঘৃণা করেন তাকে আমরা বলি মিসানথ্রপ। নাম্বার 14, অপশন বি। নেক্সট, নাম্বার 15, she does sit for hours listening to the wireless। কোয়েশ্চেনটা একটু শর্ট করেছি, কিছু ইন্ট্রোডাকশন দেওয়া ছিল যেখানে চেয়েছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্যাট মিনস যখন পরীক্ষা এরকম বলে দেবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তাহলে অবশ্যই ধরে নেবে একের অধিক সঠিক উত্তর থাকতে পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, কোন উদ্দেশ্যে এক্সামিনার এক্সামিনেশনে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা খুবই টাফ, একজন কি ভাবছে দূর থেকে সেটা আমি কি করে বুঝবো, কিন্তু আমাদেরকে কিন্তু সেটা ভাবতে হবে। তো দেখো এখানে যে কোনো একটা আমরা দিতেই পারি, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? উড হবে। কেন, কোথায় উড ব্যবহার করি? উড আমরা ব্যবহার করি এমন এক জায়গায়, যেমন ধরো উড ইজ ইউজড টু টক অ্যাবাউট রিপিটেড পাস্ট অ্যাকশনস দ্যাট ওয়ান ইউজ টু ডু। যখন কোনো ব্যক্তি অতীতে কোনো কাজ অভ্যাসবশত রিপিটেডলি করে যায় সেটা বোঝাতে আমরা উড ব্যবহার করি। এবার in terms of this sentence, just think a bit. She would sit for hours, সে ঘন্টার পর ঘন্টা সে বসে থাকতো লিসেনিং টু দ্য ওয়্যারলেস, রেডিও শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা সে বসে থাকতো বা সে কাটিয়ে দিত। তার মানে অতীতে যখন কাজটা করতো রিপিটেডলি করে যেত, রেডিও শুনেই যেত, একদিন নয় বারবার, প্রতিদিন, প্রতি মুহূর্তে। এই ধরনের সেন্টেন্সও অতীতের কোনো কাজকে অভ্যাসবশত রিপিটেডলি করে যাচ্ছে সেটা বোঝাতে গেলে আমরা উড ব্যবহার করি। অ্যাপার্ট ফ্রম দিস, উইলের পাস্ট ফর্মও উড, আবার উড একটা মডাল অক্সিলারিও বটে। তো নাম্বার 15 হচ্ছে অপশন বি। নেক্সট, ইজ ওয়ার্থ অ্যাম্বিশন। আমার মনে হচ্ছে সবাই এটা পারবে। চারটে অপশানেই টু দিয়ে শুরু হয়েছে। টু বড়, ধার করা। ধার করা কি কারো অ্যাম্বিশন হতে পারে? ধার করা কারো অ্যাম্বিশন হতে পারে না। টু রিপেন্ট, অনুতাপ করা। কত পাপ মানুষ করে, অনুতাপ তো দূরের কথা, আরও গ্লোরিয়াসলি বলে আমি যা করছি ঠিক করেছি, নট এন অপশন। টু রেইন, রাজত্ব করা, এটাই উচ্চাভিলাষ হওয়ার মতো সঠিক একটা কারণ। একটা কথাই আছে না, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু বি এ স্লেভ ইন হেভেন। স্বর্গের দাস হওয়ার থেকে নরকের রাজা হওয়া ভালো। সুতরাং রাজত্ব করব, মেবি ইট ইজ বাই হুক অর বাই ক্রুক, কিন্তু এটা অ্যাম্বিশন করার মতো একটা বিষয়, রাজত্ব করার ইচ্ছাটাই দারুণ। তো নাম্বার 16, অপশন সি, এখানে হবে টু রেইন ইজ ওয়ার্থ অ্যাম্বিশন। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, রিলেটিভ প্রোনাউন। হি ইজ হিয়ার ড্যাশ ইজ ফরচুনেট। ভেরি ট্রিকি কোয়েশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করেছে, অন্তত আমার সঙ্গে যাদের পরিচয় আছে যে কজনের, তারা প্রত্যেকে এটা ভুল করেছে। কেন? সবাই এখানে হু দিয়ে এসেছে। সহজ অ্যান্সার, হু সবসময় দুজনকে মডিফাই করে, তারাকে গড হিমসেলফ আর কোনো হিউম্যান বিং। হু, এই যে রিলেটিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করি
দুজনকে মডিফাই করে। নাম্বার 1 কোনো মানুষ, নাম্বার 2 কোনো ঈশ্বর বা স্বয়ং ঈশ্বরকে মডিফাই করে। তো দেখো মডিফাই হেয়ারের পর এখানে হু বসেছে, তার মানে হু এখানে হেয়ারকে মডিফাই করছে না, করতে পারছে না, নাম্বার 1। আরেকটা দেখো, এই যে পাংচুয়েশন মার্কটা আছে, কমাটা, ভেরি সিগনিফিক্যান্ট কমা হেয়ার, কেন দিয়েছে? এই টোটালটাকে একটা বিষয় ধরো, হি ইজ হিয়ার, সে এখানে, এটাই ফরচুনেট। তার মানে হি ইজ হিয়ার, সে এসছে, তাকে মডিফিকেশন করা হচ্ছে না, সে এখানে এসেছে, টোটাল বিষয়টাকে আমরা মডিফাই করছি। তাহলে হবে অ্যান্সার হুইচ ইজ ফরচুনেট। হি ইজ হিয়ার হুইচ ইজ ফরচুনেট, তার এখানে থাকাটাই, এই যে বিষয়টা, এই যে বস্তুটা, এই যে জিনিসটা, এটাই হচ্ছে সৌভাগ্যের প্রতীক। তার মানে বস্তুকে মডিফাই করা হচ্ছে না এখানে, তার যে অবস্থান, এই টোটাল সাবজেক্টটাকে আমরা মডিফাই করছি। আর যখন কোনো লাইফলেস ম্যাটেরিয়াল বা ইনার্শিয়াকে আমরা মডিফাই করি তখন আমরা ব্যবহার করি হুইচ। কোনো বিষয়কে যখন মডিফাই করি ব্যবহার করি কোন রিলেটিভ প্রোনাউন? হুইচ। এই প্রসঙ্গে তোমরা বলতে পারতে যে দ্যাট হবে না কেন? টেকনিক্যালি দ্যাটও অ্যান্সার করা যেতে পারে টেকনিক্যালি, কিন্তু যেহেতু হুইচ আছে আমরা দ্যাটে যাব না। তো নাম্বার 17 অপশন সি। নাম্বার 18, বহুল ব্যবহারে জরাজীর্ণ যদি কোনো ইডিয়ম থাকে সেটা হচ্ছে এই গিফট অফ দ্য গ্যাব, বাগ্মিতা। তো যখনই গিফট অফ দ্য গ্যাব এই ইডিয়মটা আমরা দেখি, প্রথমে আমাদের মনে আসে আমাদের অনারেবল পিএম মিস্টার মোদির কথা। এত সুন্দর বক্তৃতা সম্ভবত খুব কম লোকই বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্সে কেউ দিতে পারে। আচ্ছা, অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবে না যে যোগী আদিত্যনাথ কম কিসে, সেটা দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। তো গিফট অফ দ্য গ্যাব এটার মানে হচ্ছে ইলোকোয়েন্স, বাগ্মিতা, কথা বলার বা ভাষণ দেওয়ার যে অসামান্য দক্ষতা বা ক্ষমতা, সেটাকে আমরা প্রকাশ করি এই ইডিএমের মাধ্যমে। গিফট অফ দ্য গ্যাব মানে হচ্ছে ইলোকোয়েন্স। নাম্বার 18 অপশন সি। নাম্বার 19, মেলিফ্লুয়াস মিন্স, সবাই লতা মঙ্গেশকরের নাম শুনেছি, সরোজিনী নাইডুর নাম শুনেছি, তাদের যে গলার ভয়েস, সন্ধ্যা রায়, এদের গলার সুর যেরকম সেটাকে আমরা বলতে পারি মেলিফ্লুয়াস সাউন্ড। তো মেলিফ্লুয়াস মানে হচ্ছে সুইট সাউন্ডিং, খুবই শ্রুতিমধুর, কানের পক্ষে খুবই আরামদায়ক, শ্রুতিমধুর। সো মেলিফ্লুয়াস মিনিং সুইট সাউন্ডিং। আচ্ছা, নাম্বার 19 অপশন এ। নাম্বার 20, পার্টিসিপেল চাইছে। অলরেডি বলেছি তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে পার্টিসিপেলের উপর, সুতরাং কোনো সমস্যা নেই। পার্টিসিপেলটা কি এটা নিয়ে একটা ক্লিয়ার কাট কনসেপশন আমাদের সেই ভিডিও থেকেই হয়ে যাবে। কেন বলছি একটা ডিটেল ভিডিও প্রয়োজন, তার কারণ হচ্ছে দেখো এই WBCS 2016-এ দুটো কোশ্চেন আসছে পার্টিসিপেল থেকে। বিভিন্ন পরীক্ষাতে প্রতি বছরই একটা বা দুটো কোশ্চেন থাকে পার্টিসিপেল থেকে। যদি একটা ভিডিওর মাধ্যমে টোটালটা আমাদের ক্লিয়ার হয়ে যায়, ক্ষতি কি? মাত্র 15 থেকে 20 মিনিট দরকার পার্টিসিপেলটা ঠিকঠাক বুঝতে, এত ইজি। শুধু কনস্ট্রাকশনটা দেখা দরকার, তাহলেই আমরা পরীক্ষায় স্কোর করে দেবো এই বিষয়ে। তাহলে দেখো, দ্য ড্যাশ ডোর অ্যাওকেন দ্য ডগ, পুরনো দরজা আওয়াজ করে না, আওয়াজ না করলে কার ঘুম ভাঙে না, নতুন দরজাও আওয়াজ করছে না। তাহলে এখানে পার্টিসিপেলটা এমন একটা পার্টিসিপেল হবে যা আওয়াজ করছে। ওয়েভিং আওয়াজ করছে না, হচ্ছে ক্রিকিং হবে, ক্যাচ ক্যাচ শব্দ। দ্য ক্রিকিং ডোর, যে দরজা খুলতে গেলে লাগাতে গেলে ক্যাচ ক্যাচ শব্দ হয়, সেই দরজার আওয়াজে কুকুরের ঘুম ভেঙে গেল। তাহলে নাম্বার 20 হবে অপশন এ, দ্য ক্রিকিং ডোর অ্যাওকেন্ড দ্য ডগ। এটা হচ্ছে অ্যান্সার। 21, টু টেক স্টক অফ, আবার একটা ইডিয়ম। টু টেক স্টক অফ এর মানে হচ্ছে এক্সামিন সামথিং অর স্ক্রুটিনাইজ সামথিং। এখানে যেহেতু স্ক্রুটিনাইজ অপশানটা নেই বা স্ক্রুটিনি অপশানটা নেই, আছে কি টু এক্সামিন, পরীক্ষা করা, তদন্ত করা বা খুঁটিয়ে দেখা। এই ইডিয়ম এই সবকটা মানেই নিয়ে আসে। তাহলে টু টেক স্টক অফ এই ইডিয়মটার মানে হচ্ছে টু এক্সামিন। যদি এখানে এক্সামিন না থেকে স্ক্রুটিনাইজ থাকতো ওটা অ্যান্সার হতো। যদি এখানে এটা না থেকে লুক ওভার থাকতো তাহলে সেটাও অ্যান্সার হতে পারতো। তাহলে নাম্বার 21 হচ্ছে অপশান সি। 22, একটা প্রিপোজিশন বলছে এখানে, তো প্রিপোজিশনের সাথে আরও কোনো শব্দও থাকবে।
শুধু প্রিপোজিশন থাকলে এটা হবে না। দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ, জাহাজে 1 মাস ধরে ক্রুরা ছিল। অ্যান্সার হবে অন বোর্ড। তো অ্যান্সারটা দেখে কেমন একটা বেখাপ্পা মনে হচ্ছে। অনবোর্ড শব্দটির মানে কি সেটা জানলে ক্লিয়ার হয়ে যাবে। অনবোর্ড শব্দটির মানে হচ্ছে রাইডিং অন অর ইন এ শিপ, ট্রেন, প্লেন। তো অনবোর্ড শব্দটির মানে হচ্ছে রাইডিং অন অর ইন এ শিপ, ট্রেন অর প্লেন। তাহলে হোপফুলি ক্লিয়ার হয়েছে। এখানে কি বসবে? অন বোর্ড। 22 হচ্ছে অপশান এ। 23 whether dash there will be a garden party at government house tomorrow, appropriate participle। কটা কোয়েশ্চেন পেলাম এই নিয়ে? পার্টিসিপেলের 3টে। তাহলে বুঝতেই পারছো সবাই কতটা ইম্পর্টেন্ট। তো পার্টিসিপেলটা এখানে কোনটা বসবে? ওয়েদার, অ্যালাউইং। কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু কারেক্ট বলিনি। হ্যাঁ, একের অধিক অপশান হয়তো কারেক্ট হতে পারে, কিন্তু আমাদের ওই যদি দুটো কারেক্ট হয় তার মধ্যে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আমাদেরকে বেছে নিতে হবে। এটাই পরীক্ষা। তাহলে ওয়েদার অ্যালাউইং এটাও হতে পারে, ওয়েদার পারমিটিং এটাও হতে, হ্যাপেনিংটা হবে না, ফেভারেবলটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কেন? দেখো অ্যান্সার হবে ওয়েদার পারমিটিং। তো ওয়েদার পারমিটিং মানে কি? যদি আমরা ভাঙি, ওয়েদার পারমিটিং এটার মানে কি? মানে হচ্ছে ইফ ওয়েদার পারমিটস, একটা কন্ডিশনাল চলে আসলো। আগের ভিডিওতে যে দেখেছো তোমরা কন্ডিশনাল কি, তাহলে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই বলবে ইফ ওয়েদার পারমিটস দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমরো। এই টোটাল সেন্টেন্সটা কোন কন্ডিশনালের একটা এক্সাম্পল? অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। যারা আগের ভিডিও দেখে নিয়েছো তারা অবশ্যই বলবে, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, ক্লিয়ার হয়ে যাবে কন্ডিশনাল নিয়ে সব কিছু। তাহলে নাম্বার 23 হচ্ছে অপশান বি, ওয়েদার পারমিটিং হবে অ্যান্সার। আর ওয়েদার পারমিটিং এর মানে কি? ইফ ওয়েদার পারমিটস। যখনই ইফ আসলো তখনই একটা কন্ডিশন আসবে, যখন এই কন্ডিশন আসলো তখনই একটা রেজাল্ট হবে। দিস ইজ অল অ্যাবাউট কন্ডিশনাল। তো 23 হচ্ছে অপশান বি। 24 সুইটেবল ওয়ার্ড চাইছে একটা। দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। সুইটেবল, ফারদেস্ট দিলেও ঠিক হবে, নেক্সট হবে না, ফার্দার হবে না। কিন্তু সুইটেবল কোনটা হয়? নিয়ারেস্ট। যদি কেউ বলো যে ফারদেস্ট দিলে কি গ্রামাটিক্যালি ভুল হবে? গ্রামাটিক্যালি ভুল হবে না, এখানে সুইটেবল ওয়ার্ড চাইছে যেটা মানানসই হয়। সঠিক আর ভুলের প্রশ্ন নেই এখানে। তাহলে অ্যান্সার হবে নিয়ারেস্ট। আচ্ছা, ফারদেস্ট মানে কি? সবচেয়ে দূরতম। মানেটা দেখে নেই। অ্যাট দ্য গ্রেটেস্ট ডিস্টেন্স ইন টাইম অর স্পেস। টাইম, স্পেস, এই ক্ষেত্রে সবচেয়ে দূরতম বিন্দু বা দূরতম ক্ষেত্রটাকে বোঝানোর জন্য আমরা ফারদেস্ট ব্যবহার করি, যার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফার্দার, পজিটিভ ফর্ম হচ্ছে ফার। আচ্ছা, আর এই যে আরেকটা ফার্দার, এটার মানে হচ্ছে মোর অথবা এডিশনাল। তাহলে সবাই খেয়াল করছো উচ্চারণ কিন্তু একই, স্পেলিং এর ডিফারেন্স রয়েছে, মিনিং এও ডিফারেন্স রয়েছে। তো 24 হচ্ছে অপশান বি। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, সুইটেবল ওয়ার্ড চাইছে আরেকটা আবার। আই কান্ট ওয়াক এনি, কি হবে? দেখো ফার্দার দুবার আছে, এটা হবে না, এটা হবে না। এবার তোমরা বলো অ্যান্সার কোনটা হবে? অপশান এ, অপশান বি এর প্রনাউন্সিয়েশন সেম, স্পেলিং আলাদা, মানে অবশ্যই আলাদা হবে। ফার্দার, ফার্দার মানে কি? এট এ গ্রেটার ডিস্টেন্স ইন টার্মস অফ টাইম অর স্পেস হলো না। ফার্দার মানে বাড়তি, আই কান্ট ওয়াক এনি ফার্দার, আমি যতটা এসেছি তার থেকে বেশি বা বাড়তি আমি আর হাঁটতে পারবো না। তো রাইট অ্যান্সার উইল বি অপশন বি, ফার্দার, যেখানে ইউ আছে যে স্পেলিংটাতে। তাহলে 25 হচ্ছে অপশন বি। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি।
তো যদি আজকের ক্লাস বা ভিডিও নিয়ে কারো কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম অল দিস তোমরা চাইলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এবং যদি অফলাইন এবং অনলাইন ব্যাচ নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে এই নাম্বারে কল করতে পারো। নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।